কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির বাউল গানের শান্তিনিকেতন। যে নর্মাল সাইট সিইং করেন সেটা কিন্তু আমরা আজকে করব না, এটাকে ভুতুরে বাড়ি বলা চলে। তো সুরতেশ্বর শিবতলা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। রোমিং বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। তো গত সপ্তাহে কিন্তু আমরা আপনাদেরকে নিমপিট কৈখালি ঘুরিয়ে দেখিয়েছি। যারা এখনও সেই ভিডিওটা দেখে উঠতে পারেননি, ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো নিমপিট কৈখালির ভিডিওটা কিন্তু এসেছিল মাঝখানে অনেক দিন বিরতির পর, আর সেই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে বলেছিলাম এখন থেকে কিন্তু পরপর বেশ অনেকগুলি ভিডিও আসবে আপনাদের জন্য। তো যেরকম কথা দিয়েছিলাম সেই মতো কিন্তু আমরা আজ আবার আপনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ছি শান্তির খোঁজে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন, তাও বলে দিই, আজ আমরা যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির বাউল গানের শান্তিনিকেতন। এখন সময় সকাল 5:35। আমরা এখন আমাদের বাগুইআটির বাড়ি থেকে বেরিয়ে প্রথমে যাব হচ্ছে বিধাননগর স্টেশন, তারপর সেখান থেকে যাব শিয়ালদা স্টেশন। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন বিধাননগর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন ডাউনের ট্রেন ধরে আমরা যাব হচ্ছে শিয়ালদা স্টেশন। তো বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে পেছনেই দাঁড়িয়ে রয়েছে 13187 আপ শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যেটি সকাল 7:20-তে শিয়ালদা থেকে ছেড়ে 166 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 10:18-তে পৌঁছবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। আর এই হলো আমাদের কোচ D2, অর্থাৎ সেকেন্ড সিটিং। শিয়ালদা থেকে শান্তিনিকেতন পর্যন্ত এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 85 টাকা, চেয়ার কারের ভাড়া 310 টাকা, আর থার্ড এসির ভাড়া 505 টাকা। শিয়ালদা থেকে রামপুরহাট পর্যন্ত এই ট্রেন মোট 166 কিলোমিটার পথ অতিক্রম করবে, আর তার মাঝে মোট 4টি স্টেশনে দাঁড়াবে: নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান এবং গুসকরা। তো আপনারা যদি একদিনের জন্য শান্তিনিকেতন প্ল্যানিং করেন, মানে খুব সকালের ট্রেন ধরে সকাল সকাল শান্তিনিকেতন পৌঁছে সারাদিন শান্তিনিকেতন ঘুরে তারপর আবার রাতের ফিরতি ট্রেন ধরে আপনারা যদি ফিরতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে সকালের দিকের অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন। যেমন হাওড়া থেকে রয়েছে সকাল 5:55-তে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস, এছাড়া রয়েছে সকাল 6:05-এ গণদেবতা এক্সপ্রেস, তাছাড়া শিয়ালদা থেকে রয়েছে সকাল 6:50-এ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তবে এই ট্রেনগুলি ছাড়াও পরের দিকেও আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যেমন হাওড়া থেকে রয়েছে কবিগুরু এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস, এগুলি। আর যদি আপনারা ট্রেন পথে যেতে না চান, তাহলে কিন্তু আপনারা সড়ক পথেও শান্তিনিকেতন পৌঁছতে পারেন। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। সকাল 7:20-তে একদম রাইট টাইমে শিয়ালদা স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিল। আর তার সাথে সাথেই আপনাদের সকলকে নিয়ে আমাদেরও শান্তিনিকেতনের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেল। যাই বলুন, সকাল সকাল জার্নি করতে কিন্তু দারুণ লাগে, সে ট্রেন পথেই হোক কিংবা সড়ক পথে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, সময় এখন সকাল 10:32। 12 মিনিট লেটে ট্রেন আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে এই যে এখন রামপুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তো আমরা এখন এখান থেকে স্টেশনের বাইরের দিকে বেরোবো। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি। স্টেশন থেকে বাইরে বেরোলে ঠিক উল্টো দিকে দেখতে পাবেন রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন শেষবারের জন্য এই বোলপুর স্টেশন থেকে ট্রেনে জার্নি করেছিলেন, তো সেই কামরাটি কিন্তু এখানে সংরক্ষিত করে রাখা আছে। এছাড়াও কবিগুরুর ব্যবহৃত আরও অনেক কিছু জিনিসপত্র কিন্তু এখানে সংগ্রহ করে রাখা আছে। তবে ভেতরে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না বলে আমি ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা চাইলে কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে দেখতেই পারেন। আর এই দিকে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে, এটা কিন্তু টোটো স্ট্যান্ড। আপনারা যদি একদিনের জন্য শান্তিনিকেতন ঘুরতে আসেন তাহলে সারাদিনের জন্য টোটো এখান থেকে রিজার্ভ করতে পারেন, অথবা যদি এখান থেকে আগে হোটেল যেতে চান তার জন্য কিন্তু টোটো নিতে পারেন। তবে আমি বলবো এই স্টেশনের একদম সামনে থেকে টোটো না নিয়ে আপনারা যদি 3-4 মিনিট সামনে এগিয়ে স্টেশন চত্বর থেকে বাইরে বেরোলে সেখানে কিন্তু রানিং টোটো রয়েছে, কারণ এখান থেকে টোটো ধরলে কিন্তু আপনাদের ভাড়াটা একটু বেশি নেবে। তাই স্টেশন চত্বরে বাইরে বেরিয়ে ওখানে প্রচুর রানিং টোটো রয়েছে, সেখান থেকে আপনারা সারাদিনের জন্য টোটো রিজার্ভ করতে পারেন, অথবা আপনারা টোটো করে আপনাদের পছন্দ মতো হোটেলে পৌঁছতে পারেন। তো চলুন আমরা এখন সামনের দিকে এগোবো। তো স্টেশন থেকে টোটোতে জাস্ট 10 মিনিট মতো লাগলো। আমরা চলে এলাম ভুবনডাঙ্গায়, আমাদের আগে থেকে ঠিক করা হোটেলে। এই যে পেছনে হোটেল মা শারদা লজ। আসলে ভুবনডাঙ্গাতে হোটেল নেওয়ার একটাই কারণ হচ্ছে ভুবনডাঙ্গা কিন্তু এই শান্তিনিকেতনের খুব পপুলার একটি জায়গা। তার কারণ এখান থেকে বিশ্বভারতী ক্যাম্পাস পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। আমাদের আগের শান্তিনিকেতনের হোটেল সম্পর্কিত ভিডিওতে মা শারদা লজ সম্পর্কে সমস্ত ডিটেলস বলা আছে, তাই এই ভিডিওতে আর নতুন করে কিছু বললাম না। যারা এখনও সেই ভিডিওটা দেখে উঠতে পারেননি ঝটপট আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের এই শারদা লজের ঠিক পাশেই রয়েছে একটি খাবারের হোটেল, যার নাম কৃষ্ণাদির ঘরোয়া খাবার। অর্থাৎ এখানে কিন্তু আপনারা একেবারে ঘরোয়া খাবার পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন কিন্তু খেতে আসছে। তো আমরা এখন ভেতরে যাব, তার আগে আপনাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দেবো। এদিন দুপুরবেলা আমরা এক থালি অর্ডার দিয়েছিলাম, যার দাম পড়েছিল 130 টাকা। এখানে কিন্তু কাঁসার থালায় খাবার পরিবেশন করা হয়। থালিতে ছিল গরম গরম ভাত, ডাল, ঘি, আলু ভাজা, পাঁপড় ভাজা, এঁচড়ের তরকারি, পালং শাকের চচ্চড়ি, পোস্ত, চাটনি, দই এবং ডিম। তো লাঞ্চ সেরে রেডি হয়ে আমরা এখন বেরোলাম একটু সাইট সিইং করতে। তবে এই শান্তিনিকেতনে ঘুরতে এসে ম্যাক্সিমাম মানুষরা যে নর্মাল সাইট সিইং করেন সেটা কিন্তু আমরা আজকে করব না। এই যে আমাদের দাদা টোটো নিয়ে চলে এসছে, এই দাদার সাথে কিন্তু আমরা আজকে শান্তিনিকেতনকে একটু অন্য রকমভাবে এক্সপ্লোর করতে চাইব। কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনই আপনাদেরকে বলবো না, জানতে গেলে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর নর্মালি যেসব শান্তিনিকেতনের সাইট সিইং আছে, যেমন কঙ্কালীতলা, কোপাই নদী, আপনার বিশ্বভারতী, সোনাঝুরি হাট, সেগুলো কিন্তু আমরা করব কালকে। আর কালকেও কিন্তু এই দাদার সাথেই আমরা টোটোতে করে সারাদিনে সব সাইট সিইং করব। তো চলুন আগে এখন টোটোতে ওঠা যাক। হ্যাঁ, এটাই তো অসাধারণ। হ্যাঁ, এটা যে একটা পড়াশোনা স্টেডিয়াম মনে হয়। হ্যাঁ, ওরকমই তো মনে হয়। এইসব এই হস্তশিল্প মেলা টেলা হয় না, সব এইসব জায়গাতেই হয়। হস্তশিল্প মেলাটা হ্যাঁ, বুঝতে পেরেছি। শান্তিনিকেতনের একটি অফবিট জায়গাটির নাম হচ্ছে রায়পুর। শান্তিনিকেতন থেকে মোটামুটি 8 থেকে 8.5 কিলোমিটার দূরত্ব আছে। তো রায়পুরে আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে একটা পরিত্যক্ত বাড়ি, যেটাকে ভুতুরে বাড়ি বলা চলে। তো শুধু দেখুন আপনারা, আশপাশটা কিন্তু একদম নিঝুম। আর এই হলো সেই বাড়ির বাইরের অংশটা। তো এই দাদা আমাদের এখন ভেতরে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করব।
একটা ভিডিও করে দিন তো, আমি মঞ্জুলিকা গান্ধী ছবি। হ্যাঁ মঞ্জুলিকা, ও মঞ্জুলিকা দেখতে হবে না, ওখানে সিনেমায় মঞ্জুলিকা দেখতে হবে না, এই যে দেখছো না। এটি মূলত রায়পুরের জমিদার বাড়ি, যেখানে ভূতের ভয়, ভূত চতুর্দশী, গুপ্তধনের সন্ধানের মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা ছায়াছবি শুটিং হয়েছে এখানে। এখানকার জমিদার বাবুর সাথে রবি ঠাকুরের বেশ কিছু অজানা ইতিহাস আমরা জানতে পেরেছিলাম। সেই সব কিছু আপনারা জানতে পারবেন আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্বে। তবে এই জমিদার বাড়ির ভিতরের অংশে স্থানীয় লোকেরা আমাদের ভিডিও করতে বারণ করার দরুন আমরা বেশ কিছু স্টিল ফটো তুলে নিয়েছিলাম, সেগুলি আপনাদের সামনে তুলে ধরব। এই সুন্দর মন্দিরটিও এই জমিদার বাড়িরই অংশ। শান্তিনিকেতন ঘুরতে এলে আপনারা এই রায়পুরের জমিদার বাড়ি একদমই মিস করবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তো ভুতুরে জমিদার বাড়ি দেখে আমরা এখন এলাম পরবর্তী আরেকটি স্পট, শিব মন্দির দেখতে। এই মন্দিরটির নাম সুরতেশ্বর শিবতলা। তো চলুন, এই যে গেট দিয়ে এখন ভেতরে আমরা প্রবেশ করব।
পদ্ম ফুল, মানে পুকুরের চারদিকে পুরো ভর্তি হয়ে আছে পদ্ম ফুল, মানে এটা সাদা পদ্ম মনে হয়, সেই পুরো হোয়াইট হোয়াইট হয়ে আছে, দারুণ দেখতে লাগছে। মানে ওই চারদিক দিয়ে পুরো হয়ে আছে, একদম ছোট ছোট, মানে বোঝা যাবে না এখন সেভাবে, বড় না হলে বোঝা যায় না, বাট কিন্তু খালি চোখে দেখতে আরও ভালো লাগছে। কেমন লাগছে আজকে এরকম অফবিট শান্তিনিকেতন ঘুরতে? ভীষণ ভালো লাগছে। এর আগে অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এই অফবিটগুলো ঘুরিনি কোনোদিনও, কিন্তু আজকে ঘুরতে পেরে খুব ভালো লেগেছে। আর রাজবাড়িটা তো অসাধারণ লেগেছে। আমি তো ভেবেছি সামনের বছর এলে পরে মানে করবো, আমি অ্যাডভেঞ্চার করতে আসবো এখানে। এরপর আমরা সূর্যাস্ত দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। বন্ধুরা, শান্তিনিকেতনের কিছু অচেনা জায়গা ঘুরে কিন্তু আমরা আবার আমাদের হোটেলে ফিরে চলে এলাম। আর আমাদের দাদা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছে। সত্যি এরকম অচেনা শান্তিনিকেতন যে এত সুন্দর আমাদের ভালো লাগবে সত্যি ভাবতে পারিনি। তো কবিগুরুর আপন দেশের অচেনা শান্তিনিকেতন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাল কিন্তু আমরা শান্তিনিকেতনের বাদবাকি সাইট সিনগুলো করবো, সেটাও কিন্তু দাদার সাথেই করব। সেদিন রাত্রিবেলা মাটন বিরিয়ানির সাথে ডিনার কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ ভিডিওটা এই পর্যন্তই। শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।